সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের স্বাস্থ্য পরামর্শ অনুষ্ঠানে। সঞ্চালক হিসেবে আছি আমি ডাক্তার সায়রা বানু শিউলি, সহকারী অধ্যাপক, সার্জারি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ। আজকের অনুষ্ঠানের অতিথি হিসেবে আছেন আমাদের সাথে ডক্টর শাকের আহমেদ, সহযোগী অধ্যাপক, সার্জারি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এবং আরও আছেন ডক্টর রাকিবুল হাসান, ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট, সহযোগী অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজ। আমরা অনুষ্ঠান শুরু করছি। আপনারা কি খেয়াল করেছেন এবারের অক্টোবর মাসটা চট্টগ্রামবাসীর জন্য একটু অন্যরকম? রাস্তার বিভাজন লাইনগুলো ছেয়ে গেছে ছোট ছোট গোলাপি মরিচ বাতিতে, আর বড় বড় অট্টালিকাগুলো দৃষ্টি কাটছে গোলাপি আলোয়। বেলুন, ফেস্টুন, সব জায়গাতে একটা কি যেন আবহাওয়া, চারিদিকে একটা গোলাপি গোলাপি সাজ সাজ রব। ডক্টর শাকের আহমেদ, আপনি কি বলবেন এই গোলাপি রং আমাদের জন্য কি বার্তা আনছে? The color pink stands for hope, strength and solidarity. অর্থাৎ এই যে ব্রেস্ট ক্যান্সারের রোগীরা আছে তাদের জন্য এই পিঙ্ক কালার বা গোলাপি রংটা হচ্ছে তাদের আশা, একটা সাহস এবং সহমর্মিতার একটা প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। সারা বিশ্বে এই অক্টোবর মাসটা পিঙ্ক অক্টোবর হিসেবে পরিচিত এবং এই মাসে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসেবে পালন করা হয়। অর্থাৎ ব্রেস্ট ক্যান্সারের যাতে আমরা প্রতিরোধ করতে পারি, হলে যাতে তাড়াতাড়ি চিকিৎসা করতে পারি, সেই জন্য সারা বিশ্বের মহিলাদেরকে সচেতন করার জন্য এই মাসে এই পিঙ্ক কালারটা আসলে এটাই বহন করে যে সবাইকে সচেতন করার জন্য এই পিঙ্ক রংটা ব্যবহৃত হয়। তাছাড়া এটি আসলে ফেমিনিটির প্রতীক, অর্থাৎ আপনারা জানেন যে মেয়েদের কালার বলতেই আসলে পিঙ্কটা বোঝা যায়। তো এই জন্য এই রংটাকে আসলে এই যে পিঙ্ক কালার বা পিঙ্ক ব্যান্ড, এটাকে এই ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেসের একটা প্রতীক হিসেবে ধরা হয়। ধন্যবাদ আপা। হ্যাঁ, আমরা নিজেরাও একটু চেষ্টা করেছি একটু পিঙ্ক টাইপের কালারের ড্রেস আপ করার জন্য। আচ্ছা আপা, ব্রেস্ট ক্যান্সার জিনিসটা আসলে কি, এটা কিভাবে শুরু হয় একটু যদি বলতেন তো। আচ্ছা, এই যে ব্রেস্ট বা স্তন এর কোষগুলো যদি অস্বাভাবিকভাবে হঠাৎ করে বাড়তে শুরু করে এবং বাড়তে বাড়তে একটা পর্যায়ে একটা দলা বা চাকার মতন হয়ে যায়, বা যেটাকে আমরা ব্রেস্ট লাম্প বলি, এভাবেই আসলে ব্রেস্ট ক্যান্সার হওয়াটা শুরু করে। এবং শুরুতে এটা ছোট একটা চাকার মতো থাকে, হ্যাঁ, তারপরে দেখা যায় যে আস্তে আস্তে এটা ব্রেস্টের যে স্কিনটা আছে, চামড়াটা আছে, সেটাকে ধরে ফেলে। তখন চামড়াটা অনেক সময় কুঁচকে যায়। আবার দেখা যায় আস্তে আস্তে এটা ভেতরে যে আমাদের মাংসপেশি আছে, সেই মাংসপেশির সাথে আটকে যায় এবং একটা সময় গিয়ে কিন্তু এটা দেখা যায় যে আস্তে আস্তে দূরে যেতে থাকে, অর্থাৎ দেখা যায় যে বগলে গোটার মতন হতে থাকে, বা শরীরের অন্যান্য স্থানেও কিন্তু এটা একটা সময় ছড়িয়ে যেতে পারে। আমি একটু ডাক্তার রাকিবের কাছে যাচ্ছি। আপনি তো অনেক ধরনের ক্যান্সার পেশেন্টদেরকে ডিল করেন, এমনি বাংলাদেশের নারীদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের প্রবণতাটা কেমন, কীভাবে তারা প্রেজেন্ট করছে আপনাদের কাছে? আর একটা প্রশ্ন হচ্ছে, পুরুষ মানুষেরও কি ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে? আমি যদি ডেটার কথা বলি, পরিসংখ্যানের কথা বলি, গ্লোবোক্যান অর্থাৎ গ্লোবাল ক্যান্সার অবজারভেটরি, তারা সারা দুনিয়াতে যে ক্যান্সারের ডেটা নিয়ে তারা কাজ করে, তাদের ডেটা মতে বাংলাদেশে প্রতি বছর প্রায় 13,000-এর মতো ব্রেস্ট ক্যান্সার রোগী শনাক্ত হয় প্রতি বছর। এবং এটা মহিলাদের মধ্যে যত ক্যান্সার তার প্রায় 18 থেকে 20%ই এটা। আমরাও অলমোস্ট এরকমই পাই। আমরা বিশেষ করে চট্টগ্রামে আমরা যত রোগী দেখি মহিলাদের, তাদের মধ্যে অলমোস্ট 20 থেকে 25% ব্রেস্ট বা স্তন ক্যান্সার। এবং আপনার আরেকটা প্রশ্ন ছিল যে পুরুষদের হতে পারে কিনা। হ্যাঁ, ইন্টারেস্টিংলি পুরুষদের আসলে ব্রেস্ট ক্যান্সার হতে পারে, তবে সেটা সংখ্যায় খুব কম। আমরা যদি সব ব্রেস্ট ক্যান্সারের কথা চিন্তা করি, সেক্ষেত্রে লেস দেন 1% মেল ব্রেস্ট ক্যান্সার হতে পারে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা তো ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো সম্বন্ধে মোটামুটি জানতে পারলাম। তাহলে প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে কি এটার থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সম্ভাবনা কতটুকু? বেশ ভালো কোয়েশ্চেন। এক্স্যাক্টলি, যে শুধু ব্রেস্ট ক্যান্সার না, আসলে সব ধরনের ক্যান্সারই যত আর্লি ধরা পড়লে তার একটা বিশাল ইম্প্যাক্ট সার্ভাইভাল রেটের উপর আসলে পড়ে। আমরা যদি স্টেজ ওয়াইজ বলি, যে ম্যাডাম বলতেছিলেন যে প্রথমে ইনিশিয়ালি যেটুকু থাকে, অর্থাৎ খুব ছোট টিউমার, কোথাও ছড়ালো না, আমরা বলি যে স্টেজ 1-এর মতো। এই টিউমারটা স্টেজ 1-এ অলমোস্ট মোর দ্যান 95% রোগী ভালো হয়ে যায়। আরেকটু বড় হলো, দ্যাট মিনস স্টেজ 2 হলো, এখানেও অলমোস্ট 90%-এর মতো রোগী ভালো হয়। স্টেজ 3-তেও 60 to 70% রোগী ভালো হয়ে যায়। দ্যাট মিনস যে বগলের নিচে ছড়ালো, ওরকম হচ্ছে স্টেজ 3। একটা রাফ একটা আইডিয়া আসলে। আর দূরে যদি ছড়ায় পড়ে, যেমন হাড়ে ছড়াতে পারে, লিভার, ফুসফুস, ব্রেন, যে কোনো জায়গায় ছড়াতে পারে, সেক্ষেত্রে স্টেজ ভেদে যদি আমরা 5 ইয়ার ওভারঅল সার্ভাইভাল চিন্তা করি, সেটা 20 to 30%। তবে হ্যাঁ, এখানে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা টিউমার বায়োলজি বলি। কিছু কিছু এটা শুধু ব্রেস্ট ক্যান্সার না, সব ধরনের ক্যান্সারই দেখবেন যে টিউমার বায়োলজি, এটা নিয়ে আমরা বিশেষ করে যে পার্সোনালাইজড বা প্রেসিশন মেডিসিনের যুগে
যে এটা খুবই গুরুত্বপূর্ণ যে অনেকগুলো স্টেজ 1 ব্রেস্ট ক্যান্সার কিন্তু তার বায়োলজিটা খুব খারাপ, সে কিন্তু খুব দ্রুত খারাপ হয়ে যেতে পারে। আবার কিছু ব্রেস্ট ক্যান্সার বা অন্যান্য ক্যান্সার স্টেজ 4 কিন্তু টিউমার বায়োলজি ভালো, তো এরকম রোগী কিন্তু অনেকদিন ভালো থাকতে পারে। ডাক্তার রাকিব, আপনি একটা শব্দ ব্যবহার করলেন যে পার্সোনালাইজড মেডিসিন, আমি এটা নিয়ে পরে আপনার সাথে আবার ব্যাপারে কথা বলবো। আমি একটু ডাক্তার শাকির আপনার কাছে যাচ্ছি যে প্রাথমিক লক্ষণ ধরা পড়াটা খুব জরুরি, বুঝতে পারলাম ডাক্তার রাকিবের কথায়। তাহলে এই প্রাথমিক অবস্থায় আমরা ব্রেস্ট ক্যান্সারটাকে কীভাবে ডিটেক্ট করতে পারি? আমরা জানি যে কিছু কিছু শব্দ আমরা অলরেডি আমরা জানি, ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, ক্লিনিক্যাল এক্সামিনেশন বা মেমোগ্রাফি, এগুলো ভূমিকাটা নিয়ে যদি আপনি একটু বলতেন আমাদের। ধন্যবাদ। এটা খুবই ভালো একটা প্রশ্ন, কেননা আমরা যদি প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট ক্যান্সারটাকে শনাক্ত করতে পারি তাহলে এই যে ডক্টর রাকিবও যেমন বললেন যে তাহলে এটা ট্রিটমেন্ট করার পরে যতটা তাড়াতাড়ি রোগী ভালো হয়, পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার যে চান্সটা থাকে, যদি রোগী অনেক দেরিতে শনাক্ত হয় তখন কিন্তু আসলে আর সেই চান্সটা থাকে না। তো সেই জন্য আমাদের যেটা টার্গেটই থাকে যে পেশেন্ট যাতে খুব প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে। এই প্রাথমিক পর্যায়ে ধরা পড়ার জন্যেই স্ক্রিনিংটা খুব বেশি জরুরি। তো ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এই জিনিসটা কি সেটা আসলে আমাদের জানা দরকার। তো এই স্ক্রিনিংটার আসলে 3টা অংশ আছে। প্রথম অংশটা হচ্ছে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, অর্থাৎ একজন মহিলা নিজেই তার নিজের ব্রেস্ট পরীক্ষা করবেন। হ্যাঁ, প্রত্যেক মাসিকের পরপর তিনি নিজের ব্রেস্ট নিজে পরীক্ষা করে দেখবেন যে এখানে কোনো রকমের পরিবর্তন আছে কিনা, কোনো রকম গোটা বা চাকা আছে কিনা, চামড়ায় পরিবর্তন আছে কিনা, বা বোটা দিয়ে কোনো কিছু বের হচ্ছে কিনা, বগলে গোটা আছে কিনা। তার মানে তার পুরো ব্রেস্টটা সে প্রতি মাসে একবার করে চেক করবে। তাহলে কোনো রকমের কোনো চেঞ্জ দেখলে বা পরিবর্তন দেখলে বা কোনো চাকা দেখলে তাহলে সে দ্রুত ডাক্তারের কাছে আসবে। 2 নম্বর সেটা হচ্ছে যে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, অর্থাৎ সে প্রতি বছর ডাক্তারের কাছে একবার করে যাবে এবং ব্রেস্টটা পরীক্ষা করিয়ে দেখবে যে কোনো রকমের কোনো প্রবলেম আছে কিনা। এবং 3 নম্বরটা যেটা খুবই বেশি জরুরি সেটা হচ্ছে ম্যামোগ্রাম। মহিলাদের 40 বছর বয়স হয়ে গেলেই এরপর থেকে আসলে তার ম্যামোগ্রাম করা উচিত। এবং এই ম্যামোগ্রামের একটা সুবিধা হচ্ছে এই যে একজন ডাক্তার যখন একটা ব্রেস্টের চাকা ডিটেক্ট করতে পারেন তার 2 বছর আগেই কিন্তু ম্যামোগ্রামে সেই চাকাটি ধরা পড়ে। অর্থাৎ খুব আর্লি স্টেজে, অর্থাৎ একেবারেই প্রাথমিক পর্যায়ে এই ব্রেস্ট লাম্পটা যদি ধরা পড়ে তাহলে কিন্তু চিকিৎসায় সম্পূর্ণরূপে পেশেন্ট ভালো হয়ে যাওয়া সম্ভব। সেজন্য এই স্ক্রিনিং এত বেশি গুরুত্বপূর্ণ। ব্রেস্ট ক্যান্সার এখন বিশ্বজুড়ে একটি গুরুত্বপূর্ণ সমস্যা। আমরা জানি এই সমস্যাটাকে ওভারকাম করার জন্য চিকিৎসা শাস্ত্র অনেক উন্নত হয়েছে। এ পর্যায়ে ডাক্তার রাকিব এবং ডাক্তার শাকির আপনার দুজনের কাছে জানতে চাচ্ছি সার্জারির পার্সপেক্টিভে কী ধরনের উন্নতি হয়েছে বা কী ধরনের চেঞ্জ আছে, পরবর্তীতে আমরা ডাক্তার রাকিবের কাছে শুনবো। আসলে দেখেন যে ব্রেস্ট ক্যান্সার এত বেশি কমন বিশ্বে যে আমেরিকার মতন জায়গায় যেখানে এত উন্নত একটা বিশ্ব সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে প্রতি 8 জন মহিলার মধ্যে 1 জন মহিলার ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকছে। তো তাহলে এই যে এত কমন যেহেতু এই রোগটা, এত মানুষ যখন এতে সাফার করছে সেজন্য এর উপরে অনেক অনেক বেশি কাজ হচ্ছে, অনেক বেশি রিসার্চ হচ্ছে, অনেক বেশি চিকিৎসা উন্নত করার চেষ্টা করা হচ্ছে। তো সেজন্যই এই চিকিৎসা কিন্তু আসলে অনেক বেশি পরিবর্তন হয়েছে। আগের যুগের মতন শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সার হলো মানেই ব্রেস্টটা কেটে ফেলে দিবে এই চিকিৎসা কিন্তু এখন আর নাই। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমাদের কিছু কিছু ক্ষেত্রে কাটতে হচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখন আমরা ব্রেস্টটা পুরোপুরিভাবে না কেটেও আসলে অপারেশন করতে পারি। সেই ক্ষেত্রে এটাকে আমরা বলছি যে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি, অর্থাৎ আমরা ব্রেস্টে যেখানে চাকাটা হলো সেই চাকাটা শুধু কাটবো এবং বগলের একটু অপারেশন করব, এরকমভাবেই কিন্তু আমরা ব্রেস্টের অপারেশনটা করে ফেলতে পারি। অর্থাৎ পুরো ব্রেস্ট না কেটেও ব্রেস্ট ক্যান্সারের সার্জারি করা সম্ভব। এটা হচ্ছে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি। এছাড়াও এটা কিন্তু আরও বেশি উন্নত হয়েছে। সেটা কীরকম? অনেক সময় দেখা যায় যে চাকাটা যদি একটু বড় হয় বা এমন একটা জায়গায় হলো বা পেশেন্টের ব্রেস্টটা অনেক ছোট, তখন অনেক সময় দেখা যায় যে এই শুধুমাত্র গোটাটা কেটে ফেলার পরে ব্রেস্টের কসমেসিসটা ঠিকমতো থাকলো না, অর্থাৎ এটা খুব বেশি সুন্দর থাকছে না। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে যেমন আমরা ব্রেস্টের অপারেশনের পরে ক্যান্সারটা যেমন চলে যাবে সেরকম ব্রেস্টটা একটু আগের মতন সুন্দরও থাকবে, সেটাও আসলে আমাদের পেশেন্টদের চাওয়া। তো সেজন্যই এর পরবর্তীতে এসছে যে অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি, অর্থাৎ এমন একটা সার্জারি যেখানে আমরা ক্যান্সার যেমন দূর করতে পারবো সেরকম ব্রেস্টটাকে আবার আগের মতন সুন্দর করে দিতে পারবো। তো এই জন্য এই যে এটা ব্রেস্ট অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি বা অনেকটা প্লাস্টিক সার্জারিকে ব্রেস্ট সার্জারির সাথে একীভূত করে এক ধরনের সার্জারি এসছে, যেটা আসলে অনেক বেশি উন্নত সার্জারি। ডাক্তার রাকিব, আপনি যদি বলতেন আধুনিক চিকিৎসা কিভাবে প্রোগ্রেস করেছে। ধন্যবাদ ম্যাডাম। তো সার্জিক্যাল ট্রিটমেন্টের কথা বললেন, বাকি যে ট্রিটমেন্টগুলো নন সার্জিক্যাল ট্রিটমেন্ট, আমি তো বলবো আসলে ট্রেমেন্ডাস ইমপ্রুভমেন্ট হয়েছে এসব জায়গায়।
আমি যদি একটা একটা করে আসি, কেমোথেরাপি। এখন আমরা ব্রেস্ট ক্যান্সার ওভারঅল এখন প্রচুর কেমোথেরাপিউটিক ড্রাগ এখন বাজারে। আর ব্রেস্ট ক্যান্সারের জন্য 20-25 রকমের কেমোথেরাপি স্টেজ ওয়াইজ আমরা এসব ইউজ করতে পারি। এবং আগের যে একটা ভয় ছিল যে কেমোথেরাপির যে প্রচুর সাইড ইফেক্ট, এখন নিউয়ার ড্রাগগুলোতে কিন্তু সাইড ইফেক্ট হয় কিন্তু খুব ভালো ম্যানেজেবল এবং পেশেন্ট খুব ওয়েল টলারেট করতে পারে। তারপরে যদি আমরা বলি যে হরমোন থেরাপি, এই রিসেন্ট কিছু হরমোন থেরাপি, আগে তো অনেক ধরনের হরমোন থেরাপির অপশন ছিলই, এখন নতুন নতুন আরও হরমোন থেরাপি আমাদের বাংলাদেশের বাজারেই পাওয়া যাচ্ছে। দেন যদি বলি যে অন্যান্য টার্গেটেড থেরাপিগুলো, যে HER2 পজিটিভ ব্রেস্ট ক্যান্সারের ট্রাস্টোজুমেব, পার্টোজুমেব, এসব হচ্ছে নিউয়ার ডেভেলপমেন্ট। দেন টিএনবিসির জন্য আমরা বলতে পারি যে ইমিউনোথেরাপি। এছাড়া যে আরও টার্গেটেড থেরাপি, যে PIK3 মিউটেশনের জন্য আমরা অ্যালপেলিসিভ ইউজ করতে পারি, এবং ইমিউনোথেরাপির কথা মনে হয় বললাম যে টিএনবিসির জন্য। এবং আরও নিউয়ার ডেভেলপমেন্ট এখন আমাদের দেশে অ্যাভেলেবল না, কিন্তু আমরা আশা করছি খুব শীঘ্রই পেয়ে যাবো। আমরা বলি এই অ্যান্টিবডি ড্রাগ কনজুগেট, ADC। দ্যাট মিনস অ্যান্টিবডির সাথে আমরা কেমোথেরাপিক ড্রাগের যে মিশ্রণ, তো এটা আসলে একটা এক্সপ্লোশন টাইপের আসলে এখন যে পরিমাণ ওষুধ এখানে আমাদের আছে। আর আমরা রেডিয়েশনের কথা চিন্তা করি, সেই এখানেও ট্রেমেন্ডাস। আমি আবার একটু পরে আপনার কাছে শুনবো। তার আগে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার কথার সূত্র ধরেই। আপনি বললেন যে টার্গেটেড বা পার্সোনালাইজড ট্রিটমেন্টের কথা। তা আমাদের দেশে প্রেক্ষাপটে কি সব মানুষ পার্সোনালাইজড ট্রিটমেন্ট আপনি প্রোভাইড করতে পারছেন? মানে সব পেশেন্টগুলো কি আমাদের যাদেরকে দরকার, যাদের এই ট্রিটমেন্টটা, তারা কি নিতে পারছে? হ্যাঁ, এক্স্যাক্টলি আপনি যেটা বললেন যে প্রিসিশন মেডিসিন সব চিকিৎসাদের সবার লাগবে তা না, কিন্তু আমরা আগে টিউমার বায়োলজি, দেন পেশেন্টের যে বয়স, তার পারফরমেন্স স্ট্যাটাস, এসব ভেদে আমরা প্রত্যেকের চিকিৎসাটাই আমরা আলাদা আলাদা করে ফেলি। সবার 10 জন ব্রেস্ট ক্যান্সারের রোগীর চিকিৎসা কিন্তু একরকম হবে না, 10 জনে 10 রকম হতে পারে। যার যেটা লাগে আমরা সেটা দিই আর কি। কিন্তু আনফর্চুনেটলি আসলে এখনও কিছু ড্রাগের দাম বেশ অনেক বেশি, যেমন ট্রাস্টোজুমেব, পার্টোজুমেব, এগুলো দামি ওষুধ। এরকম আরও কিছু ইমিউনোথেরাপি এখনও কস্টলি। তো আমি বলবো যে আসলে বেশিরভাগ রোগেই এটা পারে না, এটা খুব আনফর্চুনেট। তারা যেহেতু চিকিৎসাটা সম্পূর্ণ কমপ্লিট দিতে পারছে না, তাহলে কি তাদের চিকিৎসা ব্যবস্থা অসম্পূর্ণ থাকছে না? এক্স্যাক্টলি, আমাদের তো আসলে কম্প্রোমাইজ আমরা চেষ্টা করি না করার জন্য, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো করতেই হয়। পেশেন্ট এই সমস্যাটা থেকে উত্তরণের কি মনে করেন আপনি, কিভাবে এটা আসলে এটা মানে খুব গুরুতর একটা বিষয়, এবং এটা আসলে সবার, আমার মনে হয় সবার সম্মিলিত প্রচেষ্টা লাগবে এখানে। কারণ আমাদের দেশের স্বাভাবিকভাবেই আমাদের দেশের মানুষের সোশিও ইকোনমিক কন্ডিশন আসলে খুব অ্যাজ এ হোল সবার ভালো না। আর ওভারঅল ক্যান্সারের যে চিকিৎসা, একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা, ব্যয়বহুল চিকিৎসা, অনেক অবস্থাপন্ন মানুষের পক্ষেও সম্ভব হয় না। তো এখানে আমাদের যদি সম্মিলিতভাবে আমরা না আসি, যেমন আমাদের যে ব্যক্তিগত লেভেল থেকে শুরু করে একদম রাষ্ট্রীয় লেভেল পর্যন্ত, সরকারি বেসরকারি সবারই আসতে হবে। ফান্ড রেজিংয়ের ব্যাপার থাকবে, আমাদের যে ইন্স্যুরেন্সের ব্যাপারগুলো আসতে হবে। তো এটা আসলে একটা মানে সম্মিলিতভাবে সবারই চেষ্টা করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম সমস্যাগুলো উত্তরণের জন্য আমাদের সম্মিলিতভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। ঠিক তেমনিভাবে চিকিৎসাটার ক্ষেত্র, ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে সম্মিলিতভাবে আমরা কিছু বিভাগ মিলে একটি টিউমার বোর্ড তৈরি করি, যেটাকে আমরা বলি এমডিটির ব্যাপারে আমি একটা শাকের আপনার কাছে জানতে চাচ্ছিলাম, দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। আচ্ছা, তো এমডিটি আসলে এটা মানে মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ। মানে হচ্ছে যে আগের দিনে দেখা যেত যে আমি একটা পেশেন্টের ক্যান্সার ডায়াগনোসিস করলাম, আমি ট্রিটমেন্ট করলাম, আমার অংশটুকু ট্রিটমেন্ট করে আমি অনকোলজিস্টের কাছে পাঠিয়ে দিলাম, তারপর সে কেমো দিল, রেডিও দিল। কিন্তু আসলে এটা এখন মানে স্ট্যান্ডার্ড কোনো ট্রিটমেন্ট প্রোটোকল না। আমরা আসলে এখন যে কোনো পেশেন্টের চিকিৎসা করার সময় চিকিৎসার শুরুতেই, অর্থাৎ চিকিৎসা শুরু করার আগেই আমরা একটা এমডিটি করি, মানে একটা মাল্টিডিসিপ্লিনারি টিম গঠন করে, একটা টিউমার বোর্ড গঠন করে, তারপরে আমরা সবাই মিলে, যে বোর্ডের মধ্যে আমরা সবাই থাকি, আমরা সার্জন থাকি, অনকোলজিস্ট থাকি, রেডিওলজিস্ট, প্যাথোলজিস্ট, এমনকি আমাদের পেশেন্টরাও থাকে, সবাই মিলে আমরা একটা ডিসিশন নেই যে এই পেশেন্টের জন্য, ওই যে ডক্টর রাকিব যেটা বললেন যে 10টা পেশেন্টের ট্রিটমেন্ট আসলে 10 রকম হবে, একরকম হবে না। তো কোন পেশেন্টের ট্রিটমেন্ট কীরকম হবে সেটা আসলে আমরা সবাই মিলে আলোচনা করে তারপরে আমরা ডিসাইড করি যে এই ট্রিটমেন্টগুলো আসলে কীরকম, মানে এই পেশেন্টের জন্য ট্রিটমেন্ট কোনটা তার জন্য বেস্ট হবে, সেভাবে আমরা চিকিৎসাটা দেওয়ার চেষ্টা করি, যেটা আসলে ওই আগের দিনের একা একা চিকিৎসা করার চেয়ে অনেক বেশি ফলপ্রসূ হয়। ঠিকই বলেছেন। এই একই রকমভাবে এবার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্লোগানেও কিন্তু সেই কথাটি উঠে এসেছে যে এভরি স্টোরি ইজ ইউনিক, প্রত্যেকটি গল্পই আলাদা।
তাহলে আমরা বুঝতে পারছি প্রত্যেকটা পেশেন্টের গল্পই যেমন আলাদা, চিকিৎসাও তাদের আলাদা, আমাদেরকে সেভাবে চিন্তা করে এগোতে হবে। আপনার সার্জন হিসেবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, একটি ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টের অপারেশন করার পরে আপনি কী ধরনের চ্যালেঞ্জ ফেস করেন, মানে পেশেন্ট কী ধরনের কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে, তার মানসিক কিংবা হরমোনাল কী ধরনের চেঞ্জ আসতে পারে? এটা আসলে ক্যান্সার, আপনারা নিজেরাই জানেন যে ক্যান্সার রোগটা যেরকম অনেকটাই একটু ভয়াবহ রকমের রোগ, সেরকম এর চিকিৎসাও আসলে একটু কঠিন। তো প্রতিটা চিকিৎসারই কিছু কমপ্লিকেশন আছে, যেমন সার্জারির পরে বিভিন্ন রকম কমপ্লিকেশন হতেই পারে, যেমন ইনফেকশন হতে পারে, আবার ধরেন সেরোমা ফর্মেশন, দেখা যায় যে অপারেশনের জায়গাটায় অনেকটা কিছুদিন পরপরই পানি জমে যাচ্ছে, হ্যাঁ, যেটাকে আমরা সেরোমা বলে থাকি। তো এরকম হতে পারে। আবার ধরেন এই যে আমরা ব্রেস্টের অপারেশনটা আসলে শুধু ব্রেস্টের অপারেশন হয় না, সাথে বগলের অপারেশনও হয়। তো তারপরে দেখা যায় যে অনেক সময় হাতটা ফুলে যেতে পারে, হ্যাঁ, এই ধরনের কিছু সমস্যা সার্জারির ক্ষেত্রে হয়। আবার একই রকমভাবে যখন আমরা এই যে রেডিওথেরাপি দেই, তার কিছু কমপ্লিকেশন আছে। আমরা যে ট্রিটমেন্টগুলো দিচ্ছি, কেমোথেরাপি, হরমোন থেরাপি, কেমোথেরাপিতে যেমন চুল পড়ে যেতে পারে, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। আবার সেরকম হরমোন থেরাপিরও বেশ কিছু সমস্যা আছে। এই সবগুলো সমস্যায় আসলে অনেকগুলোই পেশেন্টের হতে পারে, কিন্তু এগুলোর আসলে পরিত্রাণেরও পথ আছে। তো খুব বেশি ভয় না পেয়ে আসলে আমরা যদি চেষ্টা করি সবাই মিলে, তাহলে আসলে এই কমপ্লিকেশনগুলোকে আমরা আসলে কমিয়ে পেশেন্টকে একটা ভালো অবস্থায় নিয়ে যেতে পারবো। একটি মেয়ের জন্য মাতৃত্ব একটি বিশাল বিষয়। ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হলে অনেক মহিলায় দ্বন্দ্বে থাকেন, ভয় থাকেন যে সে আবার মা হতে পারবেন কিনা। তাহলে আমরা জানি যে অপারেশন পরবর্তী থেরাপির কারণে অনেক সময় পেশেন্ট পরবর্তীতে মা হওয়ার ক্ষমতা হারাতেও পারে। এই বিষয়ে ডাক্তার রাকিবের কাছে জানতে চাচ্ছি, আপনার অভিমতটা জানাবেন দর্শকদেরকে। আপনার এই প্রশ্নটা আরও বেশি প্রাসঙ্গিক আমাদের দেশের জন্য, কারণ আমরা যদি ওয়েস্টার্ন পপুলেশন দেখি, ওদের ব্রেস্ট ক্যান্সার যে বয়সে ডায়াগনোসিস হয় মোর দেন 50 ইয়ার্স, অ্যারাউন্ড 60-র মতো। কিন্তু আমাদের দেশে কিন্তু সিনারিওটা কিছুটা ভিন্ন। আমাদের এখানে ব্রেস্ট ক্যান্সার অনেক উল্লেখযোগ্য একটা সংখ্যক বিফোর 40-তে ডায়াগনোসিস হচ্ছে। ইভেন আমরা তো আনমেরিড 20-22 বছর বয়স এরকম মহিলাদেরও ব্রেস্ট ক্যান্সার দেখতে পাচ্ছি। তো ওদের জন্য এটা আসলে আরও বেশি প্রাসঙ্গিক। হ্যাঁ, আমরা যে চিকিৎসাগুলো ইউজ করি, যেমন কেমোথেরাপি, হরমোন থেরাপি, এগুলো প্রত্যেকেই কিন্তু আমরা বলি ইনফার্টিলিটি, দ্যাট মিনস সে বন্ধ্যাত্ব করতে পারে। তবে আমরা যদি আগে থেকেই আমরা একটা প্ল্যান করি, তখন কিন্তু এটা এড়ানো সম্ভব। এবং চিকিৎসা শেষ করে, যেমন কেমোথেরাপির পরে কিছু পেশেন্টের যে ওভারিয়ান ফাংশনটা সাপ্রেস হয়ে যেতে পারে, অনেকে রিভার্স করে, আবার অনেকের পার্মানেন্টলি একেবারে অ্যাবলেশন হয়ে যেতে পারে, মানে সে মেনোপজ, দ্যাট মিনস তার মাসিক বন্ধ হয়ে যেতে পারে। তো আমরা যদি আগে থেকে ব্যবস্থা নেই, যেমন আমরা বলি যে ওভাম প্রিজার্ভেশন বা টিস্যু প্রিজার্ভেশন, ইভেন আমরা ওইসব করার নাগুলো আমরা কিছু ইনজেকশন, যেমন জোলাডেক্স, যেটা ওভারিটাকে কেমোথেরাপির সময় সাপ্রেস করে রাখতে পারে, জাস্ট আমরা এই সিম্পল ইনজেকশন দিয়েও আমরা এটা রেটটা অনেকটাই কমাতে পারি। তো আমরা যদি আগে থেকে আমরা প্রিপারেশন নিয়ে রাখি এবং পেশেন্টকে আমরা কাউন্সেল করি, দেন এটা খুবই সম্ভব যে চিকিৎসা, ইভেন আগে যে চিন্তা করা হতো যারা হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার, ERPR পজিটিভ ব্রেস্ট ক্যান্সার, ওদেরকে তো একটা হরমোন থেরাপি দিয়ে রাখতে হয়, এই থেরাপির জন্য উনি মা হতে পারবেন না। কিন্তু এখন অনেকগুলা ট্রায়াল আছে, ডেটা আছে আমাদের কাছে, যে ইভেন উনি যদি খুব বেশি করে বাচ্চা চান, সেক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট পর্যায়ে, সাপোজ 1.5 বা 2.5 বছর হরমোন ট্রিটমেন্ট দিয়ে কিছু সময়ের জন্য আমরা গ্যাপ রাখতে পারি। ওই সময় উনি মা হলেন, পরবর্তীতে মা হওয়ার শেষে, ব্রেস্ট ফিডিং শেষে উনি চাইলে আবার সেই ট্রিটমেন্টটা শুরু করে একদম যেটুকু প্ল্যান ছিল 5 বছর, সেটুকু উনি 5 বা 10 বছর সেটুকু শেষ করতে পারেন। এতে দেখা গেল যে তার যে ডিজিজ রিলেটেড যে আউটকাম, তার ভালো হওয়ার যে সম্ভাবনা, সেটাতে কোনো কম্প্রোমাইজেশন হয় না। তো সম্ভব, মা হওয়া আসলে সম্ভব। আমরা ব্রেস্ট যেমন প্রিজার্ভ করতে চাই, আমরা অলরেডি চিটংয়ে আমরা কিছু করছিও প্রিজার্ভ, কিন্তু এই প্রিজার্ভ করা বা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি বা রিকনস্ট্রাকশন, এটাতে প্র্যাকটিক্যালি আমরা কিন্তু অনেক বাধা বলতে পেশেন্টদের দিক থেকে অনীহা পাচ্ছি। এই অনীহার কারণ বা অনীহাটা কীভাবে দূর করা যায়, এ ব্যাপারে আপনার কী মতামত? হ্যাঁ, আসলে ঠিকই বলেছেন। দেখা যায় যে একটা সময় ছিল যখন আমরা পেশেন্টদেরকে বলতাম যে আপনার ব্রেস্ট ক্যান্সার হয়েছে এবং আপনার ব্রেস্টটা কেটে ফেলতে হবে। এই কথাটা শোনার পর পরের দিন দেখা যেত যে পেশেন্ট পালিয়ে গেছে, চলে গেছে, যে না, আমি পুরো ব্রেস্ট কাটবো না, কাজে আমি অপারেশনই করবো না। কিন্তু এখন যখন আবার আমরা তাদেরকে বলছি যে না, আপনার ব্রেস্টটা রেখেই আপনি অপারেশন করতে পারবেন, প্রথমে সে খুব খুশি হয়ে রাজি হচ্ছে, কিন্তু তারপর যখন সে বাসায় যাচ্ছে, বাসার পরিবারের লোকজনের সাথে কথা বলছে, অন্য কোনো ব্রেস্ট ক্যান্সারের রোগীর সাথে কথা বলছে, বা তার কোনো ডাক্তার আত্মীয়ের সাথে কথা বলছে, এই সমস্ত কথাবার্তা বলে সে পরবর্তীতে সে বলছে যে না, আমি পুরো ব্রেস্টটা কাটতে চাই, আমি ব্রেস্টটা রাখবো না।
কেন আপনি তো রাজি হলেন, তাহলে এখন কেন হচ্ছেন না? তো দেখা যাচ্ছে সে বলছে যে না, আমি যদি পুরো ব্রেস্টটা রেখে মানে না কাটি, তাহলে পরবর্তীতে আমার ব্রেস্ট ক্যান্সার আবার হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যাবে। তো আমি আসলে আজকে এই ইয়ের মাধ্যমে, অনুষ্ঠানটির মাধ্যমে আমি এটা আমাদের রোগীদের জানাতে চাই যে আসলে ব্রেস্ট আমি পুরোটা কাটি অথবা আমি শুধু গোটা কাটি, তার সাথে আবার ব্রেস্ট ক্যান্সার হওয়ার খুব বেশি কোনো পার্থক্য নাই। এবং আপনি যদি পুরো ব্রেস্টও কেটে ফেলেন, তাহলেও কিন্তু আপনার ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যেমন রাকিব বললেন যে টিউমার বায়োলজি মানে হচ্ছে টিউমারের ধরন। ব্রেস্ট ক্যান্সার মানেই একই জিনিস সবার হয়েছে এরকম কিন্তু না। ব্রেস্ট ক্যান্সার ধরন অনুযায়ী এক একজনের ব্রেস্ট ক্যান্সারটা এক এক রকম। তো সেটার উপরে ডিপেন্ড করে যে কারটা আবার ফেরত আসবে, কারটা আসবে না। সেজন্য আমি ব্রেস্ট পুরোটা ফেললাম কি অর্ধেকটা ফেললাম, তার উপরে আসলে আবার বেশি করে হওয়ার সম্ভাবনা বাড়ে না। কাজেই আপনারা নির্ভয়ে, যাদের জন্য এই ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করা সম্ভব, তারা নির্ভয়ে কিন্তু ব্রেস্ট কনজার্ভিং সার্জারিটা আপনারা করতে পারেন। তাহলে আপনারা সাহসী হন, ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করার জন্য এগিয়ে আসুন। আমি এই পর্যায়ে ডক্টর রাকিবের কাছে জানতে চাচ্ছি, বাংলাদেশের রেডিওথেরাপির, আমরা জানি ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করার পর একটি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট চিকিৎসা হচ্ছে তাকে রেডিওথেরাপি প্রোভাইড করা। এই রেডিওথেরাপির প্রোভাইড করার ব্যাপারটা আপনি আমাদেরকে একটু, দর্শকদের কিছু জানাবেন, আমাদের কোন পর্যায়ে আছে আমরা এই ব্যাপারটা? ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় রেডিয়েশন একটা খুবই ভাইটাল একটা আর্মস আমাদের জন্য। আসলে অলমোস্ট এখন যদি ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করা হয়, সেক্ষেত্রে তো অলমোস্ট সব পেশেন্টের আমাদের ব্রেস্ট রেডিয়েশন দিতে হয়। ইভেন যাদের অ্যাডভান্স মাস্টেক্টমির পরেও আমাদের রেডিয়েশন দিতে হয়। ইভেন স্টেজ 4-এও যাদের ব্যথা খুব হাড্ডিতে ছড়ালো ব্যথা হচ্ছে, বা ব্রেনে ছড়ালো তার মাথা ব্যথা হচ্ছে বা খিঁচুনি হচ্ছে, এইসব ক্ষেত্রে আমাদের রেডিয়েশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো অলমোস্ট আমাদের সব স্টেজেই রেডিয়েশনটা আসলে দরকার হতে পারে। এবং আমরা ফরচুনেট যে রিসেন্টলি আমরা চিরাঙে বেশ ভালো কিছু মেশিন, আমাদের অলমোস্ট এখন চিরাঙে 3টা মেশিন আছে, 2টা প্রাইভেটে, একটা গভর্নমেন্ট হসপিটালে। এবং তারপর আমি বলবো এখনও রেডিয়েশন যতটুকু থাকার দরকার, যে WHO যে স্ট্যান্ডার্ড, আমরা তার আশপাশেও নেই। আসলে আমাদের আরও অনেক বেশি সেন্টার দরকার, আরও অনেক বেশি মেশিন দরকার। অনেকেই প্রশ্ন করেন যে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করার জন্য ভ্যাকসিন আছে কিনা বা টিকা আছে কিনা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি এখন পর্যন্ত কোনো টিকা নেই। তাহলে আমরা এই রোগটিকে কিভাবে প্রতিরোধ করতে পারি, বা কোনো পেশেন্টের ফ্যামিলির অন্যান্য মেম্বার যাদের এই ক্যান্সার থেকে প্রতিরোধ করার জন্য কিভাবে মেজার নিতে পারে, এই ব্যাপারে কথা বলার জন্য আমি ডাক্তার শাকেরা আপাকে বলছি। আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন। আসলে ব্রেস্ট ক্যান্সার যে আমরা পুরোপুরি প্রতিরোধ করতে পারবো, আসলে ব্যাপারটা সেরকম না। কিন্তু কিছু মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর আছে। যেমন এই যে ব্রেস্ট ক্যান্সারটা হওয়ার জন্য কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, তার মধ্যে কিছু রিস্ক ফ্যাক্টর থাকে যেগুলোকে আমরা চাইলেই চেঞ্জ করতে পারি না। অর্থাৎ আমার পরিবারে আছে কারো ব্রেস্ট ক্যান্সার, আমি চাইলেই আবার আমার ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কমিয়ে ফেলতে পারবো না। কিন্তু কিছু ফ্যাক্টর আছে, যেমন যে খুব বেশি মোটা যারা হয়ে যায়, হ্যাঁ, ওবেসিটি, আবার যারা ধূমপান করে, মদ্যপান করে, হ্যাঁ, এই ধরনের পেশেন্টদের যারা, তাদের ক্ষেত্রে কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স বেশি থাকে। আবার ধরেন যারা যে সমস্ত মায়েরা বাচ্চাদের বুকের দুধ খাওয়ান না, এদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স বেশি থাকে। আবার কেউ যদি হরমোনের ট্রিটমেন্ট নেন, তো এই যে এই ফ্যাক্টরগুলো, এগুলো কিন্তু আমরা চাইলে আমরা চেঞ্জ করতে পারি। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যদি নিজেদের ওজনটা একটু সংযত রাখি, নিয়মিত এক্সারসাইজ করি, বা স্বাস্থ্যসম্মত খাবার খাই, হ্যাঁ, এবং ধূমপান মদ্যপান এগুলো থেকে বিরত থাকি, বাচ্চাকে নিয়মিত বুকের দুধ খাওয়াই, তাহলে আমরা কিছুটা প্রতিরোধ করতে পারবো। আর আরেকটা ব্যাপার যেটা ছিল যে ফ্যামিলিতে যদি থাকে তাহলে কি করতে হবে। ফ্যামিলিতে যদি থাকে তাহলে আসলে কিছু ব্যবস্থা নেওয়া যায়। যেমন এই যে আমরা স্ক্রিনিংয়ের কথা বলেছি, এই স্ক্রিনিং যে বয়স থেকে করতে হবে, যাদের ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি আছে, তারা এই স্ক্রিনিংটা আরও আর্লি এজ থেকে, আরও কম বয়স থেকে শুরু করবে। এটা একটা। আরেকটা হচ্ছে, যদিও একটু এক্সপেন্সিভ এবং আমাদের দেশে খুব বেশি অ্যাভেলেবল না, তারপরেও আমরা কিন্তু কিছু জিন টেস্ট করতে পারি, যেমন BRCA1, 2, এগুলো খুব কমন জিন। এছাড়া আরও অনেক জিন আছে। এই জিনগুলো আমরা ওই ব্রেস্ট ক্যান্সার যাদের ফ্যামিলিতে আছে তাদের মধ্যে এটা পরীক্ষা করে কিন্তু দেখতে পারি যে তার ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স কতটা আছে, এবং সেই অনুযায়ী আমরা কিছু ব্যবস্থা আসলে নিতে পারি। মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার নিয়ে অনেক ভয় কিংবা লজ্জা কাজ করে ডাক্তারের কাছে আসতে। এই অক্টোবর মাসে আপনি মহিলাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? হ্যাঁ, আমি আমাদের মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা নিজেরা নিজেদের ব্রেস্টকে জানুন।
অর্থাৎ আপনি যদি প্রত্যেক মাসে নিজে নিজে নিজের ব্রেস্ট পরীক্ষা করেন তাহলে আপনি বুঝবেন যে আপনার ব্রেস্টটা কেমন। তখন হঠাৎ করে যদি আপনি কোনো চেঞ্জ বা পরিবর্তন দেখতে পান, যেগুলো আমি আগেও বলেছি যে কোনো গোটা হোক সেটা ব্যথাহীন, ব্যথা না হলেও কিন্তু সেই গোটা দেখলে আপনি ডাক্তারের কাছে আসবেন, বা অন্য কোনো যে পরিবর্তন আমি বলেছি এগুলো দেখলে আপনি কিন্তু দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন। এবং আমি যেটা বলবো যে ভয় বা লজ্জা এগুলোকে একেবারেই দূরে ফেলে দিয়ে অবশ্যই আপনি যদি কোনো সমস্যা দেখেন তাহলে অবশ্যই ডাক্তারের কাছে আসবেন। কারণ আপনি নিজে যদি সুস্থ থাকেন তাহলে আপনি আপনার সন্তানদের সুস্থ রাখতে পারবেন, আপনার পরিবারকে সুস্থ রাখতে পারবেন, পরিবারকে শান্তিতে রাখতে পারবেন। অতএব আসুন আমরা সবাই সচেতন হই, আমরা ব্রেস্ট ক্যান্সারকে প্রতিরোধ করি এবং ব্রেস্ট ক্যান্সারকে খুব আর্লি অর্থাৎ একেবারে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে সাহায্য করি এবং পুরোপুরি যাতে ভালো হয়ে যায় সেই ব্যাপারে আমরা ডাক্তারদের সহযোগিতা করি। রাকিবুল হাসান এবং ডাক্তার শাকের আহমেদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় আমাদের এখানে শেয়ার করার জন্য। আমরা আজ একত্রিত হয়েছিলাম স্তন ক্যান্সার মতন একটি ভয়াবহ অসুখ সম্বন্ধে আলোচনা করবার জন্য। আমরা বুঝতে পারলাম স্তন ক্যান্সার মানেই জীবনের সমাপ্তি নয়, সময় মতো চিকিৎসা করালে, সচেতন হলে এটি অনেক আগেই জয় করা সম্ভব। আশা করব একটি গোলাপি প্রজাপতির রঙও যেন ফিকে না হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।